রক্তফলক গল্পটি আবর্তিত হয়েছে ১,০০০ বছর পুরনো অভিশাপ এবং আধুনিক সময়ের নারী পাচার চক্রকে কেন্দ্র করে। গল্পটিতে দেখা যায় তিতলি ও তার বোনেরা টেনিয়া নামের এক রহস্যময় ব্যক্তির খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজের রহস্যের গভীরে প্রবেশ করতে গিয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর অতীত এবং রক্তমাখা এক প্রাচীন ফলকের ইতিহাস। আগমবাগিস একজন তান্ত্রিক পণ্ডিত এবং গবেষক। তার আসল নাম কৃষ্ণানন্দ মৈত্র। তিনি আধ্যাত্মিক এবং অতিপ্রাকৃত শক্তি সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন। গল্পটিতে তাকে দেখা যায় অতীত ও বর্তমানের যোগসূত্র স্থাপন করতে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে। আগমবাগিস পণ্ডিত বুঝতে পারেন এই মেয়েদের ভাগ্য ১,০০০ বছর আগের সেই অসম্পূর্ণ ও নৃশংস আচারের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এই টেনিয়া কোনো সাধারণ অপরাধী নয়। সে তার মায়াবী ব্যবহারের আড়ালে অল্প বয়সী মেয়েদের ফাঁদে ফেলে আর পাচার করে দেয়। গল্পের গভীরে জানা যায় টেনিয়া আসলে কয়েক শতাব্দী ধরে চলা এক হিংস্র চক্রের পুনর্জন্ম। সে ধীরে ধীরে উপলব্ধি করে যে সে শয়তান হয়ে ওঠেনি, বরং সে বরাবরই অশুভই ছিল। এই অশুভ শক্তিকে কি থামানো যাবে যে আবার ফিরে এসে ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনছে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে এবং ভালো লাগলে একটি লাইক আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ভিডিও এক্সপ্লেনেশন পেতে আই বাটনটি চেক করে নিতে পারেন। কাহিনীর প্রথম সিনেই দেখানো হয়েছে ১,০০০ বছর আগের কিছু দৃশ্য। সোমপুর মহাবিহারের মহাস্থবির রত্নাকর শান্তি তার কক্ষে ধ্যানমগ্ন রয়েছেন। খানিক পরে সেখানে আসেন আচার্য বোধিভদ্র। তিনি বাধ্য হয়ে মহাস্থবিরের ধ্যান ভাঙিয়ে বলেন, কয়েকজন গ্রামবাসী আপনার সাথে দেখা করতে এসেছেন। গ্রামবাসীরা মহাস্থবিরকে বলল, আমাদের ৩ কন্যা সন্তানকে বজ্রকেতু আর তার অনুচরেরা এই মহাবিহারে উঠিয়ে নিয়ে এসেছে। আমরা দেখি যে বজ্রকেতু তার আরাধ্য দেবী হেরুকের সামনে বসে মন্ত্র উচ্চারণে ব্যস্ত। সেখানে স্থবির শ্রেষ্ঠ এসে জিজ্ঞেস করলেন, সেই ৩ কিশোরী কোথায়? বজ্রকেতু বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল, তাদের যেখানে যাবার সেখানে পৌঁছে গেছে। আমার অমরত্বের জন্য তারা মহান হেরুকের চরণে ঠাঁই পেয়েছে, তাদের মোক্ষ লাভ হয়েছে। স্থবির শ্রেষ্ঠ দেখেন ৩ কিশোরীর মুন্ডু কেটে দেব হেরুকের সামনে রাখা রয়েছে। দেব হেরুকের সেই প্রাচীন ফলককে তাদের রক্ত দিয়ে স্নান করানো হয়েছে এবং এখানেই এই প্রথম সিনটিকে শেষ করা হয়। এবার আমরা দেখি বর্তমানে শুভাগত দাশগুপ্ত জলের দরে বিক্রি হয়ে যাওয়া একটা জমির খবর পেয়ে মালদার গৌড়ে যাচ্ছে। টোটো চালকের মুখে তিনি শুনলেন যে জমিটার নাকি কোনো বাস্তু সমস্যা আছে, তাই লোকাল কেউ ওই জমি কিনবে না। সেখানে পৌঁছতে তাদের বেশ অন্ধকার হয়ে গেল। তার উপর আবার মাঝ রাস্তায় টোটো খারাপ হয়ে যায়। শেষমেশ একাই পায়ে হেঁটে সেখানে যান শুভাগত বাবু। মোবাইলের টর্চ জেলে আশপাশটা একটু ভালো করে দেখছিল শুভাগত বাবু। চারিদিকটা জঙ্গলে ঘেরা, তার উপর আবার অন্ধকার। হঠাৎ শুভাগত বাবু শুনতে পেলেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যা। প্রথমবার আমল না দিলেও কয়েকবার ওই একই কথা শুনে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, হঠাৎই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা কালো হাত আর শুভাগত বাবুর পা চেপে ধরলো। শুভাগত বাবু পালিয়ে যাবার চেষ্টা করলে ওই কালো হাত ততই নিজের দিকে তাকে টানতে থাকে। তখনই দেবদূতের মতো একজন এসে তার হাত ধরে টেনে তাকে উপরে তুলে আনেন। তার সাথে ছিল পুলিশ ফোর্স। ভদ্রলোক অফিসারকে বললেন, ৪ বছর আগে এই স্থানে এক মহা পাপ ঘটে গিয়েছিল। একটি মেয়ের উপর পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয়, তারপর মাটিতে পুঁতে দেওয়া হয়। বহুদিন ধরে ওর অতৃপ্ত আত্মা মুক্তির পথ খুঁজছিল, তাই কেউ এখান দিয়ে গেলেই ও তাদের ডাকতো এবং নিজের মনের কথা বলতে চাইতো। এরপর পুলিশ ফোর্স সেই মেয়েটির কঙ্কাল বের করে আনে। ভদ্রলোক বলেন, এই কঙ্কালটির সৎকারের ব্যবস্থা করুন আর পুকুর পাড়ের পাশের বাড়ির লোকটিকে ভালো করে জেরা করুন। দেখবেন লোকটির ঘাড়ের বাঁ দিকে পোড়া দাগ আছে। ভদ্রলোক চলে গেলে শুভাগত বাবু অফিসারকে জিজ্ঞেস করলেন, উনি কে? অফিসার বলল, বছর 10 হলো উনি এই এলাকায় এসেছেন, থাকেন একটা প্রাচীন বাড়িতে। লোকে বলে ওটা নাকি ওনার পৈতৃক ভিটে। ভদ্রলোক বেশ রহস্যময়। কেউ কেউ বলে ওনার বয়স নাকি 400 বছর। তবে উনি কে বা কোথা থেকে এসেছেন কেউ জানে না। তবে উনি থাকাতে এই এলাকাতে কোনো বিপদ কাউকে স্পর্শ করতে পারে না। উনি বলেন ওনার নাম কৃষ্ণানন্দ মৈত্র, তবে এখানকার লোক ওনাকে আগমবাগিস বলেই ডাকেন। এদিকে বালুরঘাটে শুভঙ্কর বাবুর বাড়িতে রয়েছে তার দাদা তথাগত দত্তগুপ্ত
আর তার স্ত্রী, নিজের স্ত্রী রিমা এবং দুটি মেয়ে, নিজের দুই এবং দাদার এক মিলিয়ে 3জন কন্যা সন্তান রয়েছে এই বাড়িতে। তাদের মধ্যে তিতলি বড়। এই বাড়ির বড় বউ অর্থাৎ তথাগত বাবুর স্ত্রী আর্থারাইসের কারণে দোতলায় ঠাকুর ঘরে যেতে পারেন না। বাড়ির কাজের মেয়ে অতসী ফুল জল দেয়। আজ অতসী 4 দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে। অন্য একজন কাজের মেয়েকেও ঠিক করে দিয়েছে। বড় বউ যাবার আগে বাগানটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিতে বলল। অতসী বাগান পরিষ্কার করতে গিয়ে দেখলো একটা গাছের তলায় পড়ে রয়েছে অদ্ভুত দর্শন একটা মূর্তি বা ফলক, অর্থাৎ আমরা প্রথমেই যে ফলকটাকে দেখেছিলাম এই সেই ফলক। অতসী সেটা তুলে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের বেদিতে রেখে দিল এবং নিজের অজান্তে এক অজানা অভিশাপকে বাড়িতে নিয়ে এলো, যেটা বাড়ির কেউ জানতেও পারলো না। এরপর থেকে এই দত্তগুপ্ত বাড়িতে শুরু হয় একের পর এক দুর্ঘটনা। এদিকে তিতলির পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। ও সবসময় মোবাইলে ব্যস্ত থাকে। সোশ্যাল মিডিয়ায় স্যামি নামের একজনের সাথে প্রেম করছে তিতলি। অন্যদিকে কৃষ্ণানন্দবাবু ধ্যানে বসে দেখতে পেলেন এই দত্তগুপ্ত বাড়ির প্রত্যেককে নৃশংসভাবে মারা হয়েছে। টেবিলে রাখা রয়েছে তিতলির কাটা মাথা। চোখ খুলে কৃষ্ণানন্দবাবু মহাস্থবির দীপঙ্করকে দেখতে পেলেন। মহাস্থবির বললেন, সময় এসেছে 1000 বছরের অভিশাপ মোচনের। এদিকে শুভাগত বাবু বাড়ি ফিরে এসেছেন। এসে দেখলেন যে ওনার স্ত্রী রিমা বাজার গেছে, এখনো ফেরেনি। এদিকে রিমা বাজার করে বাড়ি ফেরার পথে একটাও টোটো বা অটো না পেয়ে হেঁটেই বাড়ি ফিরছিল। অন্ধকারও হয়ে এসেছে। হঠাৎ ওর অনুভব হয় কেউ ওর পিছু নিয়েছে। কেউ যেন ওর পাশ দিয়ে পেরিয়ে গেল। পিছন ফিরে দেখে দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। ওদিকে দত্তগুপ্ত বাড়িতে এসে পৌঁছেছেন কৃষ্ণানন্দ বাবু। শুভাগত বাবু তাদের বাড়িতে কৃষ্ণানন্দ বাবুকে দেখে অবাক হয়ে যান। কৃষ্ণানন্দ বাবু বলেন, কিছু কথা আছে আপনাদের সাথে। বাড়ির সবার সাথে পরিচয় করে কৃষ্ণানন্দ বাবু বললেন, এই বাড়ির কি কেউ এখন বাইরে আছে? শুভাগত বাবু বললেন, হ্যাঁ, আমার স্ত্রী বাজার করতে গিয়েছিল, এখনো ফেরেনি। অন্যদিকে রিমা সেই ছায়ামূর্তিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে। হঠাৎ সামনে থেকে সেই কালো ধোঁয়াটা উধাও হয়ে যায়। এবারে রিমা ওর পিছনে কারোর উপস্থিতি ফিল করতে থাকে। ধীরে ধীরে মুখ ফেরাতেই ও দেখলো এক অতৃপ্ত আত্মা ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার করে পালাতে গেলে সেখানে এসে পড়েন শুভাগত বাবু এবং কৃষ্ণানন্দ বাবু। রিমা কাঁদতে কাঁদতে বলে, ওখানে কেউ আছে। কৃষ্ণানন্দ বাবু তার ব্যাগ থেকে এক মুঠো কালো সর্ষে সামনে ছড়িয়ে দিতেই সেগুলো ছাই হয়ে গেল। কৃষ্ণানন্দ বাবু বললেন যে এখানে দাঁড়ানোটা আর ঠিক হবে না, বাড়ি চলুন। পরের সিনে দেখানো হয় 20 বছর আগের ঘটনা, যেখানে একটা বস্তিতে টিনের ঘরে মায়ারানী মাছ কাটছিল। সামনে বসেছিল ওর একমাত্র ছেলে টেনিয়া। একটা কুকুর সমানে চিৎকার করে যাচ্ছে। টেনিয়া রেগে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ, তোকে চুপ করতে বলছি না। মায়ারানী বলল, রাস্তার কুকুররা ওভাবেই চিৎকার করে। বলে মায়ারানী মাছগুলো ধুতে গেল। সামনে মাছ কাটা বটিটা পড়ে থাকতে দেখলো টেনিয়া। মায়ারানী মাছ ধুয়ে এসে ওর ছেলেকে দেখতে না পেয়ে ডাকতে ডাকতে দেখলো একটা গলিতে টেনিয়া দাঁড়িয়ে আছে। ওর এক হাতে রয়েছে সেই মাছ কাটা বটি। বটি আর হাত রক্তে ভেসে যাচ্ছে। টেনিয়া বলল, কুকুরটা আর চেঁচাবে না মা, ওকে আমি একদম চুপ করিয়ে দিয়েছি। এরপর আমরা বর্তমানে দেখি একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে লিফট নেবার চেষ্টা করছে। এরপর একটা গাড়ি ওর সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে একটা ছেলে। ছেলেটি বলল, আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি? আপনি কোথায় যাচ্ছেন? মেয়েটি বলল, বেহালা। ছেলেটি বলল, আমিও তো ওদিকেই যাব, উঠে বসুন। মেয়েটি পিছনের সিটে বসতে গেলে ছেলেটা বলল, এটা ট্যাক্সি নয়, তাই সামনে বসতে পারেন। আমার নাম সামন্তক হালদার। বেশ কিছুক্ষণ গল্প করতে করতে মেয়েটি দেখলো যে গাড়িটা বেহালার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। মেয়েটা বলল, এ তো বেহালার রাস্তা নয়, আপনি কোথায় যাচ্ছেন? এবার ভয় পেয়ে গিয়ে মেয়েটি বলল, আমাকে এখানেই নামিয়ে দিন। সামন্তক ওরফে স্যামি একদম চুপ, কোনো কথাই কানে তুলছে না। একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে হঠাৎ মেয়েটির মাথা গাড়ির সামনে ঠুকে দিল। মেয়েটি মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি এই স্যামির সাথেই তিতলি প্রেম করছে। মানে স্যামি তিতলিকেও প্রেমের জালে ফাঁসাচ্ছে। এই স্যামি নারী পাচারের সাথে যুক্ত। অন্যদিকে রিমা বাড়ি ফেরার পর থেকেই বাড়ির সবাই আতঙ্কিত। কিন্তু শুভাগত বাবুর দাদা বললেন, এই সামান্য বিষয় নিয়ে বেশি ভাববার কিছু নেই। আমার মনে হয় হয়তো ট্রেস নয়তো নার্ভের দুর্বলতা থেকে রিমা হ্যালুসিনেট করছে। ওসব ভূত টুত বলে কিছু হয় না। কৃষ্ণানন্দ বাবু বললেন, কিন্তু যে বিপদ আপনাদের পরিবারে নেমে এসেছে তার সমাধান চিকিৎসা বিজ্ঞান করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু তাও তথাগত বাবু কৃষ্ণানন্দ বাবুকে ভণ্ডতান্ত্রিক, টাকার লোভে এসব কথা বলছে বলে
একরকম অপমান করেই বাড়ি থেকে চলে যেতে বললেন। শুভাগতবাবু ওর দাদার হয়ে কৃষ্ণানন্দবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন। কৃষ্ণানন্দবাবু একটা চিরকুট দিয়ে বললেন, এটা আমার নাম্বার, কিছু ঘটলে জানাবেন, দেরি করবেন না। সেদিন রাত্রে অঙ্কিতা বাথরুম থেকে ফিরে আসতে গিয়ে দেখলো কলের জলটা পড়ছে, কিন্তু ও তো কল বন্ধ করেছিল। ও আবার বাথরুমে গিয়ে ভালো করে কল বন্ধ করে আয়নার দিকে তাকাতেই সেই প্রেত আত্মাকে দেখতে পায় আর চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। তিতলি আর তার বোন বলল, কি হয়েছে? অঙ্কিতা বলল, বাথরুমে কিছু আছে, কিন্তু ওরা গিয়ে আর কিছুই দেখতে পেল না। আবারও ওরা মনের ভুল বলে ঘুমিয়ে পড়ল। এদিকে কৃষ্ণানন্দবাবু তার তন্ত্র সাধনার দ্বারা দেখতে পেলেন 1000 বছর আগে বজ্রকেতু কিভাবে জঙ্গল থেকে 3জন মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে স্যামি একটা মাংস কাটার দোকানের সামনে দাঁড়িয়েছিল। ওর বাঁ হাতটা সমানে চুলকোচ্ছে, হালকা কিসের একটা দাগ ফুটে উঠছে। এবার স্যামি ওর সাগরেদদের কাছে গিয়ে বলল, যে মেয়েটাকে আমি পার্ক স্ট্রিট থেকে তুলে এনেছিলাম তাকে কোথায় রেখেছিস? ছেলে দুটো বলল, গোডাউনে আছে, হাত পা বেঁধে ফেলে রেখেছি, রাত্রে পাঞ্জাবের লরি ঢুকলেই সোজা লরিতে তুলে দেব। পরের সিনে আবার আমরা টেনিয়ার অতীতটাকে দেখি, যেখানে ও একটা টিনের বাথরুমে স্নান করা মহিলার লুকিয়ে ভিডিও তুলতে গিয়ে ধরা পড়ে যায় আর বেধড়ক মার খায়, কিন্তু কিছুতেই তার হাত থেকে মোবাইল বা ভিডিও পাওয়া যায় না। পরে কোনো রকমে পালিয়ে গিয়ে অন্য একটা ছেলের কাছে কিছু টাকার বিনিময়ে ওই ভিডিওটাকে বিক্রি করে দেয়, আর তারপর টেনিয়া কোনোদিনই বাড়ি ফিরে না। অনেক বছর পর ওর মা এক বালতি জল নিয়ে গিয়ে তক্তায় বসে ভাবলো, ওর শাশুড়ি মা ওকে একটা ফলক দিয়ে বলেছিলেন, এর বয়স আমরা কেউ জানি না, এই ফলকটা অভিশপ্ত, তোর শ্বশুর মশাই মারা যাবার পর আমি আর আমার ছেলে ছাড়া এই বংশের আর কেউই বেঁচে নেই। আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, যেদিন এই ফলকটা এই বাক্সে আর দেখতে পাবি না সেদিনই বুঝবি এই হালদার বংশ তাড়াতাড়ি নির্বংশ হতে চলেছে। মায়ারানী বাক্সটা খুলে দেখলো ফলকটা নেই, তার মানে টেনিয়া আর বেশি দিন বাঁচবে না। তাই মায়ারানী একটা ধারালো ব্লেড দিয়ে হাতের শিরা কেটে বালতির জলে হাত ডুবিয়ে শুয়ে পড়লো। অন্যদিকে আমরা দেখি কাজের মেয়ে অতসিরি ঠিক করা লতা বলে মেয়েটি দোতলায় ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে সেই ফলকটা দেখে ভাবলো, এটা আবার কোন ঠাকুর? যাই হোক, ও একটা ফুল সেই ফলকে দেয়। তারপর ও বেরিয়ে যাবার পর আমরা দেখি সেই প্রাচীন রক্ত ফলকটা লাল আভায় জ্বলে উঠল। তিতলির মা বসার ঘরে বসে একটু ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ একটা কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। সেই শব্দ লক্ষ্য করে বাইরের বারান্দায় বেরিয়ে তিনি দেখলেন তিতলি পিছন ফিরে এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। ওর মা কাছে এসে বললেন, কি হলো রে, কাঁদছিস কেন? অমনি তিতলি ঘুরে দাঁড়াতেই ওর মা দেখলেন এ তিতলি নয়, এক বিভৎস প্রেত আত্মা, যার সারা শরীর পুড়ে গেছে। ভয় পেয়ে গিয়ে তিতলির মা মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রিমা দৌড়ে এসে তাকে কোনো রকমে ধরে ভিতরে নিয়ে যায়। ভিতরে সবার কাছে তিতলির মা তার দেখা ঘটনাটা বললেন। তারপর শুভাগত বাবুকে বললেন, তোমাকে তো ওই কৃষ্ণানন্দ বাবু নাম্বারটা দিয়ে গিয়েছিলেন, ওনাকে একবার ডাকো, এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এরপর কৃষ্ণানন্দবাবু এলে তিতলির মা বললেন, আপনি আমাদের বাঁচান, যতক্ষণ না বিপদ কাটছে আপনি এই বাড়িতেই অতিথি হয়ে থাকুন। কৃষ্ণানন্দবাবু বললেন, এই বাড়িতে 3জন কুমারী মেয়ের অতৃপ্ত আত্মার অস্তিত্ব আমি টের পেয়েছি। সম্ভবত তারা কোনো পুরনো অভিশাপ বহন করে বেড়াচ্ছে, কিন্তু সেই অভিশাপটা কি বা তার সূত্রপাত কোথা থেকে, এগুলো না জানলে প্রতিকার সম্ভব নয়। আপনারা কি এই কিছুদিনের মধ্যে কোনো প্রাচীন বস্তু বাড়ির বাইরে থেকে ভিতরে এনেছেন? বাড়ির সবাই এক কথায় বলল, কই না তো। তিতলি আর ওর বোনেদেরও ডেকে সেম কথা জিজ্ঞাসা করা হলো। ওরাও বলল, না, ওরাও কিছু আনেনি। কিন্তু সেদিনের বাথরুমে ঘটা ভয়ঙ্কর ঘটনাটা অঙ্কিতা কৃষ্ণানন্দ বাবুকে বলল। এদিকে স্যামি সমানে তিতলিকে ফোন করে যাচ্ছে। তিতলি ফোন রিসিভ করতে ছাদে যায়। ওরা প্ল্যান করছে পালিয়ে বিয়ে করার। অবশ্য এটা সবটাই স্যামিরই প্ল্যান, তিতলিকে বাড়ি থেকে বার করার। স্যামি বলল, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি শুধু ট্রেনে চেপে যাবে। রাত্রে চুপি চুপি বেরোনোর সময় হঠাৎ শব্দ পেয়ে ওর বোনেরা জেগে যায়। ওরা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আমার আর স্যামির সম্পর্কটা বাড়িতে কেউ মেনে নেবে না, তাই আমরা পালিয়ে বিয়ে করব, কলকাতা যাচ্ছি। ওর বোনেরা বলল, আমরাও তোর সাথে যাব, আমরা আর এই ভূতের বাড়িতে থাকতে চাই না। পরদিন সকালে কৃষ্ণানন্দবাবু একটা পুঁথি পড়ছিল। রিমা তিতলিদের ওঠাতে গিয়ে দেখে ওরা কেউ নেই। এদিকে লতা ঠাকুর ঘরে পুজোর ঘন্টা বাজাচ্ছিল। সেটা শুনে হঠাৎ কৃষ্ণানন্দবাবু তিতলির মার কাছে এসে বললেন, এই বাড়িতে কি কেউ পুজো করছে? দোতলায় পুজো হচ্ছে জেনে কৃষ্ণানন্দবাবু দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে অবাক হয়ে দেখলেন সেই ফলকটাকে। সেটা হাতে নিয়ে তিনি বললেন, বড্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে। এদিকে সারা বাড়ি খুঁজেও তিতলিদের কোথাও পাওয়া গেল না। বাড়ির সবাই ভীষণ ভয় পেয়ে আছে। কৃষ্ণানন্দবাবু
কৃষ্ণানন্দবাবু ফলকটা সবার কাছে এনে বললেন, এই অভিশপ্ত বস্তুটি এই বাড়িতে কে এনেছে? বাড়ির সবাই তো এটাকে দেখে অবাক। এটা তো ওরা কেউই আনেনি। কৃষ্ণানন্দবাবু বললেন, এটার বিষয়ে আমার গুরুদেব আমাকে আগেই জানিয়েছিলেন। তার নির্দেশ ছিল ফলকের সাথে জড়িয়ে থাকা অভিশাপ আমাকেই মোচন করতে হবে, কিন্তু এই অভিশাপের প্রকৃত স্বরূপ কি সেটা এখনো আমি জানি না। আমাকে তিতলি বা তার বোনেদের ব্যবহার করা কোনো বস্ত্র এনে দিতে পারবেন? অন্যদিকে বালিগঞ্জ জংশনে তিতলিদের পিক আপ করলো স্যামি। ওর তো মহা আনন্দ, একটা মেয়ের সাথে দুটো ফ্রি। ও খুব ভালো ব্যবহার করে ওদের গাড়িতে বসালো, বলল আজ মন্দিরে খুব ভিড়, আমরা কাল বিয়েটা করব। আজ তোমরা আমার বাড়িতে থাকবে, তোমাদের নিশ্চয়ই খুবই খিদে পেয়েছে। এই বলে ওদের একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল। তিতলি দেখলো ওরা ছাড়া রেস্টুরেন্টে আর কেউ নেই। কেন নেই জিজ্ঞেস করতে স্বামী বলল, এই স্পেশাল দিনের জন্য ও সম্পূর্ণ রেস্টুরেন্টটাকে বুক করে রেখেছে। এরপর ওয়েটার ওদের প্রথমেই শরবত দিয়ে যায়, যেটা খেয়ে ওরা তিনজনই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই বস্ত্র নিয়ে কৃষ্ণানন্দবাবু সাধনায় বসেছেন। তিনি স্পষ্ট দেখলেন যে স্বামী ওদের ভুলিয়ে বালিগঞ্জে নিয়ে গেছে, কিন্তু তারপর আর কিছুই দেখতে পেলেন না। কৃষ্ণানন্দবাবু ভাবলেন, কে আমায় আটকালো? এত শক্তিশালী কে? এবার তিনি তার গুরুদেবকে ডেকে জিজ্ঞেস করলেন, এই অভিশপ্ত রক্তফলক তো আমি পেয়ে গেছি, কিন্তু তার অভিশাপ মোচনের উপায়টা কি? গুরুদেব বললেন, তোমার সব প্রশ্নের উত্তর ওই ফলকই দেবে। কৃষ্ণানন্দবাবু বাড়ির সবাইকে ডেকে বললেন, আমার মনে হয় তিতলিরা কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়েনি, কোনো প্রাচীন অশুভ শক্তি তাদের ঘিরে রয়েছে। আপনারা কেউ সোমপুর মহাবিহারের নাম শুনেছেন? শুভাগতবাবু বললেন, হ্যাঁ, ছোটবেলা ঠাকুরদা আমাদের বলেছিলেন যে আমরা নাকি বহুকাল আগে বৌদ্ধ ছিলাম। আমাদের কোনো এক পূর্বপুরুষ নাকি ওই সোমপুর মহাবিহারের মহাস্থবির ছিলেন। ওই মহাস্থবিরের নাম হলো রত্নাকর শান্তি। কৃষ্ণানন্দবাবু তা শুনেই অবাক হয়ে বললেন, সবই তো মিলে যাচ্ছে, কালচক্র সম্পূর্ণ হচ্ছে। শুভাগতবাবু, এখনই আমাদের বেরোতে হবে। আমরা জগজীবনপুরের নন্দদিঘি মহাবিহারে যাব। যাবার পথে শুভাগতবাবু বললেন, সোমপুর মহাবিহার তো এখন বাংলাদেশে, তাহলে আমরা জগজীবনপুর নন্দদিঘি মহাবিহারে যাচ্ছি কেন? কৃষ্ণানন্দবাবু বললেন, প্রাচীনকালে এই সমস্ত মহাবিহার যেমন নালন্দা, সোমপুর, বিক্রমশিলা, নন্দদিঘি কোনো এক অদৃশ্য শক্তির সুতো দিয়ে বাঁধা ছিল। তাই নন্দদিঘির মাটিতে বসেও সোমপুর মহাবিহারের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব। তবে এই জঙ্গলের মধ্যে আমাদের সেই ধ্বংসপ্রায় নন্দদিঘি মহাবিহারকে খুঁজে বার করতে হবে। জগজীবনপুর পৌঁছতেই ওদের অনেকটা সময় লেগে গেল। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই অন্ধকারে শুভাগতবাবু দেখলেন রাস্তায় এক কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে রাস্তা তিন দিকে চলে গেছে। ভয় পেয়ে শুভাগতবাবু গাড়ি দাঁড় করিয়ে দেন। কৃষ্ণানন্দবাবু নেমে দেখলেন তিন রাস্তায় তিনজন মহিলার প্রেতাত্মা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওরা ভয় দেখাতে বা পথ আটকাতে নয়, বরং পথ দেখাতেই চাইছে। একজন আত্মা হাত দিয়ে একটা রাস্তার দিকে যেতে ইশারা করলো। সেই রাস্তা ফলো করে ওনারা পৌঁছে গেলেন সেই নন্দদিঘি মহাবিহারে। ওনারা দেখলেন আশ্রমের চারদিকে রয়েছে প্রাচীন ধ্বংসাবশেষ আর এক বিশাল বৌদ্ধ মূর্তি। তার চারদিকে প্রদীপ জ্বালিয়ে সেই মূর্তির সামনে রক্ত ফলকটাকে রেখে সাধনায় বসলেন কৃষ্ণানন্দবাবু। ফলক জ্বলে উঠল। এদিকে তিতলিদের জ্ঞান ফিরলে ওরা দেখলো যে ওরা একটা গুদামের মেঝেতে পড়ে আছে। স্বামী এলে তিতলি বলল, স্বামী, আমাদের কোথায় আনলে? এবার তিতলি ভয় পেয়েছে। ও বুঝতে পেরে বলল, আমাদের বাড়ি যেতে দাও স্বামী। স্বামী ওকে এক থাপ্পড় মেরে বলল, তোদের বাড়ি পাঠাবার জন্য এখানে এনেছি? তোদের তো আমি চড়া দামে বিক্রি করব। তুই যাবি পাঞ্জাবে আর তোর বোন দুটো যাবে দুবাইয়ে। ওদের আটকে দিয়ে স্বামী চলে গেল। আজ ওদের মহা ফুর্তির দিন, অনেক টাকা পাবে ওরা, তাই নাচ গান মহা আনন্দ। কিন্তু তারই মাঝে স্বামী দেখলো ওর হাতের তীর চিহ্নটা জলজল করছে, আর কিছু দৃশ্য ওর চোখের সামনে বারবার ভেসে উঠছে। আসলে ও 100 বছর আগের যেদিন ও তিনজন মেয়েকে বলি দিয়েছিল সেগুলো সব দেখতে পাচ্ছিল, আর সেটা পাচ্ছিল এই ফলকটা জ্বলে ওঠার কারণে। স্বামী দেখলো দেওয়ালে এক অদ্ভুত দেবী মূর্তি, তার সামনে বসে যজ্ঞ করছে একটা লোক। স্বামী ভাবলো এসব হচ্ছেটা কি, ওর কি বেশি নেশা হয়ে গেল? এদিকে কৃষ্ণানন্দবাবু তার সাধনায় দেখতে পেলেন সেদিন মহাস্থবির বজ্রকেতুর এই নৃশংস কাণ্ডের জন্য তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তোর এই অহংকারই তোর কাল হবে, তোর এই পাপের শাস্তি
1000 বছর ধরে বহন করবি। তোর বংশের প্রতিটি পুরুষে একজন করে বিকৃত মস্তিষ্কের পিশাচ জন্ম নেবে, আর ঠিক 1000 বছর পর জন্ম নিবি তুই। কিন্তু এই ফলক তখন তোর কাছে থাকবে না, তখনই তোর বংশ লোপের সময় উপস্থিত হবে। এই সবটা নিজের চোখে দেখলেন কৃষ্ণানন্দ বাবু। এদিকে তথাগত বাবু আর কৃষ্ণানন্দ বাবুর উপর বিশ্বাস করতে না পেরে পুলিশ ডাকলো। পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে বলল, আমরা একটা লিড পেয়েছি। দেখা গেছে যে আপনাদের 3 মেয়ে গতকাল রাত্রে বালুরহাট স্টেশন থেকে একটা ট্রেনে উঠেছে। ট্রেনটা শিয়ালদাগামী ছিল। আজ সকালবেলা ওদের লাস্ট লোকেশন শিয়ালদাতেই ট্রেস করা গেছে, কিন্তু তারপর থেকে ওদের আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে ওরা নিজেদের ইচ্ছাতেই যাচ্ছে। এটা মুক্তিপণের কোনো কেস নয়, তাহলে এতক্ষণ কল চলে আসতো। আমার সন্দেহ ওরা কোনো ট্রাফিকিং র্যাকেটের খপ্পরে পড়েছে। এদিকে শুভাগত বাবু ফিরে এসেছেন একাই। কৃষ্ণানন্দ বাবু নাকি বলেছেন যে এবার উনি একাই কাজ করবেন। এটা শুনে তো তথাগত বাবু আরো রেগে আগুন। এরপর আমরা দেখি যে কৃষ্ণানন্দ বাবু গেছেন টেনিয়াদের সেই টিনের বাড়িতে। ও বাড়িতে দেওয়া তালা স্পর্শ করে টেনিয়ার মায়ের মৃত্যুর ঘটনাটা ভালো করে জানতে পারলেন তিনি। একজন প্রতিবেশী বলল, টেনিয়ার মায়ের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছিল 3-4 দিন পর এই বাড়ি থেকে। ওর কুলাঙ্গার ছেলে মাকে একবার দেখতে পর্যন্ত আসেনি। কৃষ্ণানন্দ বাবু ফলকটা ওখানে বের করলে অদ্ভুত ভাবে সেটা জ্বলে উঠলো। অন্যদিকে সকালে উঠে স্বামী ওর সাগরেদদের বলল, ওই মেয়ে 3টের গায়ে কেউ হাত দিবি না। ওর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চোখে মুখে জল নিতে গিয়ে স্যামি আয়নায় ওর 100 বছর আগের বজ্রকেতুকে দেখতে পেল। ভয় পেয়ে স্যামি পিছিয়ে যায়। ওর হাতের চিহ্নটা এখন আরো স্পষ্ট। এদিকে স্বামীর সাগরেদরা তিতলিদের খেতে দিয়ে যায়, আর অন্যদিকে কৃষ্ণানন্দ বাবু সেই ফলকে হাত দিয়ে অনুভব করতে পারছেন তিতলিরা এখন কোথায় রয়েছে। উনি একটা গাড়িতে উঠে তিতলিদের খোঁজে বেরিয়ে পড়েন। স্বামীর সাগরেদরা এরপর খাবার থালা নিতে এলে তিতলিরা সেই থালা দিয়ে লোক দুটোর মাথায় জোরে আঘাত করে। এরপর ওরা 3 জন ছেলেগুলোকে মাটিতে ফেলে কোনো রকমে সেখান থেকে পালায়। এরপর এই রাস্তা সেই রাস্তা করে ওরা একটা পুলিশের ভ্যান দেখতে পায়। পুলিশ অফিসার সবটা শুনে বলল, কোনো চিন্তা করো না, আমি তোমাদের পৌঁছে দেব। ওরা 3 জন একটু রিল্যাক্স হয়ে পুলিশের ভ্যানে উঠে বসে। এদিকে পুলিশের ভ্যান যে রাস্তায় যাচ্ছিল তার উল্টো দিকে যাচ্ছিলেন কৃষ্ণানন্দ বাবু। গাড়িতে বসেই ওনার মনে হলো তিতলিরা পাশ দিয়ে পেরিয়ে গেল। গাড়ি থেকে নেমে পুলিশের জিপ দেখে উনি আর ফলো করলেন না। কিন্তু এই পুলিশ আসলে স্বামীরই লোক। অফিসার হাসতে হাসতে তিতলিদের আবার স্বামীর হাতেই তুলে দিল। স্বামী আবার ওদের সেই জায়গায় নিয়ে এসে বন্দি করে দেয়। তারপর জোর করে তিতলিকে রেপ করতে যায়। কিন্তু হঠাৎই ওর চোখের সামনে ভেসে ওঠে সেই মহান দেব হেরুকের মূর্তি। স্যামি ছিটকে সরে যায়। এবার ওর সবটা মনে পড়ে যায়। ও বলে, 1000 বছর আগে যে সাধনায় বাধা পড়েছিল তা সম্পূর্ণ করার সময় এসেছে। তারপর ও সেই মাংস কাটার দোকান থেকে ধারালো চপার আর কাঠের জায়গাটা নিয়ে আসে। পর ও স্নান সেরে একটা ধুতি পরে। তারপর গুদামের দেওয়ালে দেব হেরুকের একটা ছবি এঁকে ফেলে। এদিকে পুলিশ অফিসার তথাগত বাবুকে বলল, আমরা তিতলির সেলফোন ট্র্যাক করতে পেরেছি। তারাতলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে ওরা কোথাও রয়েছে। ওদের ছবি দিয়ে আমরা লোকাল থানায় ইনফর্মও করে দিয়েছি। লালবাজার থেকে রেস্কিউ ফোর্স রওনা হয়ে গেছে। ওদিকে স্যামির অনুগত পুলিশ অফিসারের মোবাইলেও নির্দেশ এলো মেয়ে 3টিকে খোঁজ করার। ভয় পেয়ে এই অফিসার স্যামিকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। তাই ও আবার গুদামের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সেই খাঁড়ার পুজো করে তিতলিদের সেখানে নিয়ে আসা হয়। এবার ওদের বলি দেওয়া হবে। প্রথমেই তিতলিকে ধরে সেই কাঠের উপরে রেখে স্বামী ওর মাথাটা কাটতেই যাবে, কিন্তু খাঁড়াটা ওখানেই আটকে যায়। আমরা দেখি কৃষ্ণানন্দ বাবু তার মন্ত্র বলে স্বামীকে আটকে দিয়েছেন। এরপর ওর সাগরেদ দুটোকেও আছাড় মারেন কৃষ্ণানন্দ বাবু। তারপর তিতলিকে বলেন, একমাত্র তুই পারবি এই দুষ্টের দমন করতে। তোর মধ্যেই আছে সেই শক্তি। তাই ভয় নয়, এখন তোর ক্রুদ্ধ হবার সময়। নিজের ক্রোধকে জাগিয়ে তোল। তুই কোনো সাধারণ মানবী নোস, তোর মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে আছে। এরপর আমরা দেখি সেদিন স্থবির শ্রেষ্ঠ বজ্রকেতুকে অভিশাপ দিয়ে বলেছিলেন, 1000 বছর পর মহান হেরুকের যোগিনী শক্তি দেবী বজ্রবারাহী মনুষ্য রূপে জন্ম নেবেন আমারই বংশে। তারপর দেবী নিজ হাতে বধ করবেন তোকে। সেই দেবী আজ তিতলি রূপে জন্ম নিয়েছে। এবার তোর সময় ফুরিয়ে এসেছে স্যামন্ত
আলোক হালদার। স্বামী রেগে গিয়ে কৃষ্ণানন্দ বাবুর দিকে খাড়া হাতে এগিয়ে যায়, কিন্তু কৃষ্ণানন্দ বাবুর বজ্রের মতো শক্ত হাত সেটাকে ধরে ফেলে। হঠাৎ পিছন থেকে কৃষ্ণানন্দ বাবুকে গুলি করে সেই করাপ্টেড অফিসার। কৃষ্ণানন্দ বাবু মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্বামী উঠে হাসতে হাসতে কৃষ্ণানন্দ বাবুকে শেষ করতে যাবে, তখনই তিতলির মধ্যে জাগ্রত হন দেবী বজ্রবারাহী। স্বামী দেখতে পায় সেই ভয়ঙ্কর রূপ। হাত জোর করে স্বামী বলে, আমায় ক্ষমা করে দে মা। কিন্তু দেবী তখন তার খড়গ নিয়ে স্বামীর মাথা ধর থেকে আলাদা করে দেন। এরপর দেবী কৃষ্ণানন্দ বাবুর পিঠে হাত বুলিয়ে তার জীবন ফিরিয়ে দেন। কৃষ্ণানন্দ বাবু উঠে বসলে তিতলির জ্ঞান ফিরে আসে। ও বলে, জেঠু আমি পেরেছি এই পিশাচকে শেষ করতে। সব শেষে সেখানে পুলিশ ফোর্স এসে পৌঁছায়, কিন্তু কৃষ্ণানন্দ বাবুকে সেখানে আর দেখতে পাওয়া যায় না। পুলিশ মেয়েদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তিতলি ওর মা বাবাকে বলে যে মৈত্র জেঠুই আমাদের বাঁচিয়েছেন, উনি না রইলে আমরা বেঁচেই ফিরতাম না। অন্যদিকে আমরা দেখি কৃষ্ণানন্দ বাবু নদীর চরের বালিতে সেই রক্তফলককে চাপা দিয়ে দেন। তখনই সেখানে ওনার গুরুদেব প্রকট হয়ে বললেন, কৃষ্ণানন্দ তোমার পরবর্তী গন্তব্য কোথায় মনে আছে তো? কৃষ্ণানন্দ বাবু বলেন, মনে আছে মহাস্থবির। তো বন্ধুরা, এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক আর একটি হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।